বৃষ্টি ভেজা সকাল, মেঘলা আকাশ। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, মেঘে ঢাকা। না, আজকে পাহাড় বলবো না, আজকে বরং বলি মেঘের দেশ। আমরা ওই মেঘের দেশে যাচ্ছি আজকে। তপ্ত মরুভূমির মধ্যে এ যেন এক খণ্ড শান্তি। আসসালামু আলাইকুম, প্রেজেন্টিং অ্যানাদার নিউ ব্লগ। আজকে সালালাতে আমাদের প্রথম দিন। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এমনটাই আশা করেছিলাম আমরা। আজকে সালালাতে আমাদের প্রথম দিন, সকাল থেকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে। লাস্ট দুদিন থেকে আমরা জার্নি করছি, রাতে কোনো ঘুম নেই, চেহারার অবস্থা খুব বাজে, কিন্তু মন খুব ফুর্তিতে আছে। এত সুন্দর একটি জায়গায় এসেছি যে চারপাশে শুধু গ্রিন আর গ্রিন। আমরা পাহাড়ের উপরে উঠছি, মেঘের মধ্যে ঢুকে পড়েছি আমরা অলরেডি। একদম সামনেই কোনো কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যে বৃষ্টি পড়ছে। সত্যি বলতে এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি। আমি আগে কখনো মেঘের মধ্যে ভ্রমণ করিনি, আজকে সেটা সৌভাগ্য হয়েছে আমার। আজকে বিশেষ একটি জায়গায় যাচ্ছি আমরা, চলুন আমাদের সাথেই থাকুন। আজকে পুরো দিনটি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের ভালো লাগবে আশা করছি। আমরা যে মাউন্টেনে এসেছি, এই জায়গাটাকে বলা হয় বেইত জারবিজ। এখানে আছে প্রফেট আইয়ুব আলাইহিস সালামের কবর। আইয়ুব আলাইহিস সালামের বাইবেলের নাম আছে প্রফেট জব। এখানে সেই হিসেবেই দেওয়া আছে প্রফেট জব স্তম্ভ। বাট শুধু আইয়ুব আলাইহিস সালামের কবর না, তার পায়ের চিহ্নও এখানে রয়েছে। আইয়ুব আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন জর্ডানে এবং এখানে সালালাতে তার মৃত্যু হয় এবং সালালার বেইত জারবিজে তার কবর রয়েছে। আজকে আমরা সেটি দেখার জন্য এসেছি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছিল যেন স্নোফল হচ্ছে। চারপাশের গাছগুলো ইউরোপ কান্ট্রি যেরকম হয় শীতের সময় অনেক স্নোফলের কারণে গাছের সব পাতাগুলো ঝরে যায়, এখানেও ঠিক সেরকম লাগছে। বড় বড় গাছগুলোতে কোনো পাতা নেই, সব পাতা ঝরে পড়েছে। আমার ছেলে এখানে একটু ফটোশ্যুট করা, একটু পোজ দেওয়ার ট্রাই করছিল। যাই হোক, তার ফটো ক্লিক করে দিলাম আমি। পাহাড়ের নিচে একদমই কিছুই দেখা যাচ্ছে না, আর অতটা কাছে যেতে ভয় লাগছে। তারপর যতটা চেষ্টা করলাম, কিছুই দেখা যাচ্ছে না নিচে। মেন গেট থেকে বেশ খানিকটা দূর হেঁটে পাহাড়ের ভেতরে এসে আইয়ুব আলাইহিস সালামের টম আছে এখানে। এখানেই রয়েছে আইয়ুব আলাইহিস সালামের পায়ের চিহ্ন, তার ফুটপ্রিন্ট। অনেক দিন হয়ে গেছে, একদম স্পষ্ট নেই, তবে ভালো করে দেখলে বোঝা যাচ্ছে তার ফিঙ্গার্সের চিহ্নগুলো এখনো স্পষ্ট রয়েছে। পাথরটা একদম ডেবে আছে এখনো পায়ের শেপ অনুযায়ী। একটু ভালোভাবে দেখলে সুন্দর করে বোঝা যাবে। কত কত হাজার হাজার বছর পুরনো, কিন্তু ইসলামের সাক্ষী হিসাবে এই চিহ্নগুলো এখনো রয়ে গেছে। ভাবতে গেলে গায়ে কাঁটা দিয়ে যায়। এখন আমরা টমের ভেতরটাতে যাচ্ছি। এখানে একজন প্রফিট চলছে কবর, বুঝছো?
আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। এক অন্যরকম অনুভূতি, আলহামদুলিল্লাহ। এর বাইরে সবাই টেন্ট ফেলে ক্যাম্পিং করছে, বারবিকিউ করছে, সবাই অনেক মজা করছে। এই সময়টা আসলে সবাই অনেক বেশি মজা করে, এনজয় করে। পুরো ওমান থেকে, পুরো মিডল ইস্ট থেকে সব ভিজিটররা আসেন এখানে, টাইম পাস করেন। এই জায়গাকে কেন্দ্র করে বাইরে অনেক দোকানপাট, সুন্দর একটা মেলার মতো দৃশ্য, সব কিছুই রয়েছে এখানে বাচ্চাদের অ্যাট্রাকশন করার জন্য। ছোট ছোট কিছু ফুড স্টলও রয়েছে, বেশ সুন্দর একটা পরিবেশ। এরপর আমরা আমাদের সেকেন্ড লোকেশনে চলে এসেছি। এটাও একটি মাউন্টেন, এখানে একটি কেভ রয়েছে। আর এর টপ ভিউ পয়েন্টে গেলে নিচে অনেক সুন্দর কিছু দেখা যায়, সব কিছু দেখা যায় আর কি, পুরো শহরটা দেখা যায়। কিন্তু আমার মনে হয় না আজকে আমরা কিছু দেখতে পারবো, অনেক ক্লাউডি আজকে ওয়েদার। চারপাশটা বেশ সুন্দর, একটি সুন্দর ক্যাফেটেরিয়াও রয়েছে এখানে, কফি শপ। তো আমরা সবাই উপরে উঠছি পাহাড়ে সিঁড়ি বেয়ে, আলহামদুলিল্লাহ। ইউএই থেকে আসার সময় আমরা রেইনকোট, ছাতা এগুলো সব নিয়ে এসেছিলাম। আসার আগে আমি আসলে ইন্টারনেটে সার্চ করে দেখছিলাম এখানে ওয়েদার কেমন, টেম্পারেচার কেমন, বৃষ্টি হচ্ছে কি না। তখনই জেনেছি আসলে জুলাই আগস্টে এখানে প্রায় সবসময় প্রত্যেকটা দিনই বৃষ্টি হয়, ক্লাউডি ওয়েদার থাকে। সো এটা খুব ভালো হয় যদি আপনি যাওয়ার আগে রেইনকোট নিয়ে যান বা ছাতা নিয়ে যান। বাচ্চাদের জন্য তো অবশ্যই দরকার, তাহলে আপনি প্রপারলি ঘুরতে পারবেন এবং এনজয় করতে পারবেন। পাহাড়ে ওঠার সময় পাহাড়ের দুই পাশে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ, একই রকম ফুলের গাছ এবং প্রচুর ফুলের গাছ, অনেক সুন্দর লাগছিল। যেহেতু এখানে সবসময় বৃষ্টি হয়, তাই সিঁড়িগুলো অনেক বেশি পিচ্ছিল ছিল, সাবধানে উঠতে হবে। অনেকটা সিঁড়ি আমরা অলরেডি উঠে পড়েছি, আরও বেশ খানিকটা সিঁড়ি উপরে উঠতে হবে, কিন্তু সবার এনার্জি লেভেল একদম হাই। আজকে ফার্স্ট ডে, তারপর এত সুন্দর ওয়েদার, সবাই অনেক বেশি এনার্জেটিক ছিলাম। আমরা সবাই অনেক বেশি খুশি, তবে বাচ্চারা মনে হয় একটু বেশি খুশি, যেহেতু পানি বাচ্চাদের সব থেকে প্রিয় খেলার একটা জিনিস। আর আমরা পানির মধ্যেই সারাটা দিন ঘুরছি। আমরা অনেকটা উপরে চলে এসেছি। আমি একটু ফটোশ্যুট করার জন্য পোজ দিচ্ছিলাম, বাট সবাই আমাকে দেখে হাসছিল, সো ইগনোর প্লিজ। নেক্সট আমরা আরও উপরে উঠে চলে এলাম টপ ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো শহরটা দেখা যায়, কিন্তু মেঘের কারণে আজকে আমরা দেখতে পারিনি, তবে অনেক ভালো লাগছিল। এই দৃশ্যটা অন্যরকম সুন্দর। আমি সামনের দিকে যাচ্ছিলাম যে নিচে কিছু দেখা যায় কি না, কিন্তু সবাই নিষেধ করছিল। এখানে যে পার্টিশন দেওয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে, এর সামনের দিকটা আসলে না যাওয়াই ভালো, কারণ সামনে একদম কিছু দেখা যাচ্ছে না আর অনেক বেশি পিচ্ছিল। তাই কি আর করার, কিছু ফটোশ্যুট করে চলে আসলাম এখান থেকে। আমরা ভিউ পয়েন্ট থেকে নেমে আসছি এখন। নেমে আমরা ডান দিকে আরেকটি জায়গাতে যাচ্ছি। এই পাহাড়েই, সেম পাহাড়েই উপর থেকে নেমে বাস 2টা স্টেপ নেমে আসবো আমরা, তারপরে ডান দিকে যাব। এখানে আরও সুন্দর একটি জায়গা আছে,
এই পাহাড়ের মেইন অ্যাট্রাকশন। তো চলুন দেখি। এটা একটি কেভ। পাথরগুলো দেখেই মনে হচ্ছে অনেক অনেক বছর পুরনো পাথর। পাথরের শেপগুলো ঠিক অন্যরকম কেমন জানি। আমরা যতদূর শুনেছি এই গুহাগুলোতে মানুষ বাস করত, হয়তো বা এখানেও কেউ থাকতো। দুনিয়াতে এই ন্যাচারাল সৌন্দর্যগুলো আসলে এখন বিরল হয়ে গেছে। যান্ত্রিক যুগে মানুষ কোনো কিছু আর ন্যাচারাল রাখে না, সব কিছু কৃত্রিম করে ফেলে। কিন্তু এই জায়গাগুলোর বিশেষ আকর্ষণ এই প্রত্যেকটা জিনিসকে ন্যাচারালভাবে রাখা হয়েছে, যেমনটা ছিল ঠিক তেমনভাবেই রাখা হয়েছে। তার প্রত্যেকেরই এই জায়গাগুলো ভালো লাগবে আমার মনে হয়, যারা ন্যাচার পছন্দ করেন, যারা পৃথিবী সৃষ্টির ইতিহাস খুঁজতে চান, যারা ইতিহাস পছন্দ করেন, ইতিহাস সম্পর্কে জানতে চান, তাদের এগুলো অবশ্যই ভালো লাগবে। বেশ খানিকটা সময় নিয়ে আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে কিছু পিকচার ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে চলে আসি। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমাদের একদিনে বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখার ইচ্ছা আছে, তারপরেও মনে হয় না সালালার প্রত্যেকটি সুন্দর জায়গা আমরা দেখতে পারবো, কভার করতে পারবো। তারপরেও যতটুকু দেখা যায় আমরা চেষ্টা করব। ওমানে একই সময়ে এখন 2টি ঋতু, একই দেশে 2টি ঋতু। জি সত্য, পুরো ওমানে এখন গ্রীষ্মকাল এবং শুধুমাত্র সালালাতে এখন বর্ষাকাল। বর্ষাকে আরবিতে বলা হয় খারিফ, তাই সালালার এই মৌসুমটাকে বলা হয় খারিফ। পুরা ওমানবাসীরা সারা বছর ওয়েট করে এই খারিফ মৌসুমের জন্য। সবাই এখানে প্রায় চলে আসে এই 2টো মাস এখানে এনজয় করার জন্য। বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি যেমনটা আগের ব্লগে বলেছিলাম, পুরো ওমানে এখন প্রায় 47-48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর সালালাতে এখন 25-24 এরকম টেম্পারেচার। তো সবাই এখানে আসে এনজয় করার জন্য। আমরা আমাদের আরেকটি লোকেশনে চলে এসেছি। এই জায়গাটা বেশ সুন্দর আলহামদুলিল্লাহ। চারপাশটা পানি দেখতে পাচ্ছি, কোথাও থেকে পানি আসছে। পিকনিক স্পটের মতো দেখে মনে হচ্ছে। অনেক লোকজন এখানে, অনেক গাড়ি এখানে আছে। মনে হচ্ছে এটাও বেশ সুন্দর একটি জায়গা হবে। ওয়াও, আলহামদুলিল্লাহ। এটা আজকে আমাদের 3rd লোকেশন। অনেক বেশি সুন্দর, চারপাশে সবুজ পাহাড় আর মাঝখানে পানি। চলুন ঘুরে দেখা যাক আর কি কি আছে এখানে। প্রথমেই তো আমরা সবাই দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছি। সো গাড়ি থেকে নেমে চারপাশটা ঘুরে ঘুরে দেখি আর কি কি আছে এখানে।
এই যে পানিগুলো, এই পানিগুলোর উৎস এখান থেকে, এই পাহাড়ের নিচ দিয়ে পাহাড় ফেটে পানি পড়ছে, আর এই পানিগুলোই সামনে নদীর মতো হয়ে সামনে চলে গেছে। পানি এত স্বচ্ছ পরিষ্কার, একদম কালারটা সুইমিং পুলের পানির যে কালার থাকে ঠিক সেরকম কালার, তবে এগুলো একদম ন্যাচারাল পানি। চারপাশে পাহাড়ে ঘেরা আর মাঝখানটা ফাঁকা। এখানে পাহাড়গুলোতে অনেকগুলো আমি কেভ দেখতে পাচ্ছি, গুহা দেখতে পাচ্ছি, চারপাশে অনেকগুলো গুহা। দেখে মনে হচ্ছে এখানে সবাই বাস করতো গুহাতে, আর মাঝখানের জায়গাটা ছিল তাদের উঠান। সামনের কেভটিতে যাওয়ার চেষ্টা করব আমরা, ভেতরে ঢোকার। তো সামনের কেভে যাওয়ার জন্য পানি আছে, পানিটা ক্রস করে তারপর আমাদের যেতে হবে। এবার বাচ্চাদের দেখে মনে হচ্ছে তাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে। আসল মজাটা তারা এখন পাচ্ছে, যেহেতু এখানে অনেক অনেক পানিতে নামার সুযোগ পেয়েছে, সবাই খেলার সুযোগ পেয়েছে। তো তারা সবাই অনেক বেশি মজা করছে, ফান করছে, আর দেখে মনে হচ্ছে অনেক খুশি। সারা দিনে যতটা না খুশি ছিল, এখন তার দ্বিগুণ খুশি তারা। চাইলেও আসলে এই সময় বাচ্চাদেরকে কন্ট্রোল করা সম্ভব না। আমি নিজেও আসলে পানিতে নেমে পড়েছি, আমার নিজেরও পানি খুব পছন্দ। পানিগুলো এতটা স্বচ্ছ ছিল যে নিচের ছোট থেকে ছোট বালিগুলোও দেখা যাচ্ছিল, পাথরগুলো সব দেখা যাচ্ছে, আর অনেক বেশি ফিশ ছিল এখানে। আমরা ফিশ দেখছিলাম, বাচ্চারা অনেক বেশি মজা পাচ্ছে ফিশ দেখে। এবার আমরা গুহার ভেতরে যাচ্ছি। এখানে সুন্দর করে সিঁড়ি করে দেওয়া হয়েছে যেন ভালোভাবে উপরে ওঠা যায়, সেজন্য। এখানে পাহাড়টা কেমন জানি, গুহার ভেতরটা অন্যরকম। ভাবা যায় একটা সময় এখানে মানুষ বাস করত, ভেতরে অনেক একটা সময় এখানে মানুষ বাস করত, ভেতরে অনেক অন্ধকার। আমরা ভেতরে দেখতেও ভয় পাচ্ছি, যাওয়া তো দূরের কথা, কিন্তু একটা সময় এখানে মানুষরা থাকতো। ভেতরে এতটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ভেতরে ঢোকার দুঃসাহস তাই আমরা আর করলাম না। চারপাশটা দেখলাম, দেখে ফিরে আসলাম। আমরা আমাদের নেক্সট এবং আজকের মতো লাস্ট লোকেশনে চলে এসেছি। হযরত ইমরান আলাইহিসসালামের কবর এখানে আছে। তিনি একজন প্রফিট ছিলেন, তো সেটা দেখার জন্য আমরা এসেছি। বেশ বড় নিরিবিলি একটি জায়গা, ভেতরে মসজিদও রয়েছে। কবরের ভেতরে ঢোকার আগে এখানে একটি সাইনবোর্ডে লেখা আছে এখানে কোনো রকম দান করা যাবে না বা কোনো রকম জিয়ারত করা যাবে না, শুধুমাত্র দেখে বের হয়ে আসতে হবে। আল্লাহু আকবার, এত বড় কবর আমি আগে কখনো দেখিনি। আগে শুনেছি আগেকার মানুষরা অনেক বেশি লম্বা হতো, সময়ের সাথে সাথে মানুষের হাইট কমে গেছে। আসলেই সত্যি ইমরান আলাইহিসসালাম বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো, অনেক অনেক পুরনো একটি কবর। ওয়ালে একটি ফটো দেওয়া আছে, ফ্রেমে বাঁধা। এখানে দেওয়া আছে কবরটি আসলে আগে কেমন ছিল, একটা খোলা জায়গাতে এরকম করা ছিল, পরে এটিকে এভাবে বাঁধাই করে একটি টোমের মতো করে দেওয়া হয়েছে। এগুলো দেখতে পাওয়াটাও আসলে একটি সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সৌভাগ্য করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আজকের মতো আমাদের ট্যুর শেষ।
আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাবার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।